এসব বৌমার বুদ্ধি, তাই না? না ফুপু, শুধু শুধু ওকে দোষ দিয়ে লাভ নেই। বিষয়টা আসলে আমার মাথাতেই এসেছে। কেন এসেছে বল আতিক। মনের ভিতর জমিয়ে রেখে কোনো লাভ নেই। এমন একটা ভাবনা তোর মাথায় কেন এলো? আসলে ফুপু, এবার ইউরোপ কান্ট্রিগুলোতে ঘুরতে ঘুরতে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি ভাবছি আমি ইউরোপেই সেটেল করব। বেশ তো করবি, কিন্তু তার জন্য ভাগাভাগির কি দরকার? আছে, দরকার আছে। আমার যা আছে আমি সব একবারে নিয়ে ওখানে সেটেল করব। কিন্তু বিষয়টা নিয়ে তো আসিফের সঙ্গে কথা বলা উচিত। ওর মতামতটাও জানা দরকার। এই ব্যাপারে বড় ভাইয়ার মতামতের কি আছে ফুপু? আছে, আসিফ বিষয়টা চাই কিনা। জীবনটা আমার ফুপু, আর আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আমি ভালো মন্দ বুঝতে পারি। পারিস না আতিক, পারিস না। যদি পারতি তাহলে তোতা পাখির মতো ওই শিখানো বলি বলতি না। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না ফুপু। তুই এখন বুঝবি না, কিন্তু আমি তো তোকে চিনি। ফুপ শোন আতিক, এই দুটো হাতের উপর তুই বড় হয়েছিস, তাই আমি বুঝি তুই কতটা বড় হয়েছিস। একটা কথা শুনে রাখ, অহেতুক এই সংসারে অশান্তি ডেকে আনিস না। সবার কথাটা একটু ভাব। আমার কোনো উপায় নেই ফুপু। ঠিক আছে, তাহলে আমারও একটা কথা শুনে রাখ, আমি কিছুতেই এটা হতে দেব না। আমি জানি আমি এই সংসারের কেউ না, কিন্তু তোর মা চলে যাবার পর আমি আমার বুকটা দিয়ে এই সংসারটাকে আগলে ধরে রেখেছি। একটা মুহূর্তের জন্য তোদেরকে বুঝতে দেইনি তোদের তোদের মা নেই। এটার কি কোনো মূল্য নেই? কথাটা শুনে তুই হয়তো কষ্ট পেতে পারিস, কিন্তু তারপরও বলছি, আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা আসিফ। আমি বেঁচে থাকতে তাকে আমি এতটুকু কষ্ট পেতে দেব না। বৃথা চেষ্টা করিস না আতিক। লতা, কেমন আছো? কয়েকদিন হয়ে গেল বাড়ি ফিরে এলাম, এখন পর্যন্ত একবারও তোমার সাথে দেখা হলো না। তুমি কি আমার কিছু বলতে চাও ভাবি? না, তেমন কিছু না। ছাদে দাঁড়িয়েছিলাম, দেখলাম তুমি ফিরছো, তাই ভাবলাম। আচ্ছা, তোমাকে যে নামিয়ে দিয়ে গেল উনি কে? তোমার এই প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। না না না, আমি সেরকম মিন করে কিছু বলিনি। তুমি এখন যাও ভাবি। হ্যাঁ, যাচ্ছি। সুমন ভাইয়ের কি খবর? তোমার সাথে যোগাযোগ আছে নাকি? বড় ভালো মানুষ ছিল সুমন ভাই, এত বিনয়ী, এত ভদ্র। বুঝতে পারলাম না তুমি কেন যে তার সাথে। ব্যাস ভাবি, আর একটা কথা বলবে না প্লিজ, যাও। কথা তো বলতে চাই না লতা, তোমাদের যা ব্যাপার স্যাপার এটা তো না বলে পারি না। বিষয়গুলোর সাথে আমাদেরও মান সম্মান জড়িত। কি বলতে চাও তুমি? একটা ভদ্র ঘরের মেয়ে এত রাতে অন্য লোকের গাড়িতে বাড়ি ফেরে, এটা কি খুব ভালো কথা লতা? তোমার ভাইরা এত নামি দামি লোক, তাদের কথা একটু ভাবা উচিত না তোমার?
আমরা পরের বারে মেয়ে হয়ে এত কিছু মেনে চলি, আর তোমরা? জাস্ট শাট আপ। হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে এত কথা বলার স্পর্ধা কি করে পাও? স্পর্ধা কেউ কাউকে দেয় না লতা। উচিত কথা বলতে স্পর্ধা দরকার হয় না। তুমি সম্পর্কে আমার বড়, তা না হলে আমি... তা না হলে কি করতে লতা? প্লিজ তুমি যাও, যাও। না না, বলোই না। গেট লস্ট। অসম্ভব, এই বাড়িটার এক মুহূর্তে থাকা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি? আমাকে বলে কিনা গেট লস্ট। কে কে বলেছে? শুধু কি তাই, আমাকে বলে কিনা ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। কে কে বলেছে? কার এত বড় সাহস? কে আবার? তোমার বোন লতা। লতা? হ্যাঁ, আমি তার সাথে গেলাম দেখা করতে, সে আমাকে বলে কিনা এই ঘর থেকে বের হয়ে যাও, আর আমার ঘরে আসতে হলে পারমিশন নিয়ে আসবে। আমি আর এ বাড়িতে থাকবো না, কালকে আমি আমার বাবার বাড়ি চলে যাব। যদি তুমি কোনোদিন আমার জন্য বাড়ি জোগাড় করতে পারো, সেদিন তুমি আমাকে নিয়ে এসো। ওহ, বাড়িটা দিনকে দিন জাহান্নাম হয়ে যাচ্ছে। সবে তো শুরু, এরপর আর কত কিছু দেখবে। লোকজন কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে যায়, কিছুদিন পরে তো বাড়ির ভিতরে আসবে। লোকজন মানে? এত রাত্রে কে যেন গাড়ি করে তোমার বোনকে গেট পর্যন্ত নামিয়ে দিয়ে গেল। আমি সেটা জানতে চাইতেই তো এত ভাব দেখালো। আমি যদি আর কিছুক্ষণ ওখানে থাকতাম, আমাকে মেরেই বসতো। দাঁড়াও, দেখাচ্ছি। এত বড় সাহস ওর! ওকে আমি... লতা, লতা, তোমার এত সাহস কি করে হয় যে তুমি তোমার ভাবিকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে চাও? কি হলো লতা, কথা বলছো না কেন? এত সাহস তোমাকে কে দেয়? ভাইয়া, আমি এসব কিছুই বলিনি। তাহলে কি তোমার ভাবি মিথ্যে বলছে? সেটা ওকে জিজ্ঞেস করো। নিশা, শুধু কি বলেছে, দৌড়ে এসেছে আমার ঘাট ধরার জন্য। আমি সরে গিয়েছি বলে রক্ষা। ইউ লয়ার! আমি তোমাকে... এত বড় অধঃপতন হয়েছে তোমার, তুমি বোনের গায়ে হাত তোলো? অধপতন আমার হয়নি হুপু, অধপতন হয়েছে ওর। রাত দুপুরে অন্য ছেলের সাথে বাড়ি ফেরে, কিছু বলতে গেলেই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে চায়। এত সাহস ও কোথায় পায়? তাই বলে তুমি ওর গায়ে হাত তুলতে পারো না? হ্যাঁ, তুমি তো সেটাই বলবে। এই তোমাদের আদর পেয়ে পেয়ে ওদের এই অধপতন। ও, আর এই অধঃপতন দেখেই বুঝি তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও? তুমি কিসের ভেতর কি টেনে আনছো ফুপু? আমাকে টেনে আনতে হবে কেন আতিক? আমি কি কিছুই বুঝতে পারি না? কেন, কির জন্য ঘটছে এসব ঘটনা? আসিফ আসুক, আমি ওকে না করে দেব, যাতে তোমাদের চলে যেতে বাধা না দেয়। তুমি কিন্তু ফুপু এখন উল্টো দিকে কথা বলছো। হয়তো আমার ধরনই এটা। যাও, যাও, তোমরা তোমাদের ঘরে যাও। বিষয়টা কিন্তু... আমি তোমাদের যেতে বলেছি আতিক।
চোখে জলের লাগলো জোয়ার, দুঃখে পারাবারে ও চাঁদ। জানো, যবে থেকে আমার চোখের আলো চলে গেল, তবে থেকে অন্যরকম করে একটা দেখার দৃষ্টি তৈরি হয়ে গেল আমার। তাই বুঝি তুমি দেখলে যে আমি এখন আর বাড়ি ফিরবো না? হ্যাঁ, আমাকে যেতে দিলে না। না, এটা তেমন করে দেখা না, একটা অনুভূতি বলতে পারে। যেন আমি চাইলেই ডুব দিতে পারি আমার অতীতের সেই সব দিনে। চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে সব কথা, সূক্ষ্ম সূক্ষ্ম সব ঘটনা। কি সব দুর্দান্ত দিন ছিল আমাদের। তুমি, আশিক ভাইয়া, আতিক, আমি, লতা, তোমার কি মনে পড়ে না? পরে স্নেহা, পরে। একটা কথা মনে পড়লে আমার খুব হাসি পায়, জানো? কোন কথা? সবাই তোমাকে বড় ভাইয়া বলে ডাকতো, কিন্তু আমি সেই ছোট্টবেলাতে কেন জানি তোমার নাম ধরেই ডাকতাম। আর সেই জন্য বাবা, মা, সাবি আন্টি সবাই আমাকে বকতো, কিন্তু কেউ আমাকে ফেরাতে পারতো না। হ্যাঁ, অনেক জেদি ছিলে তুমি। তুমি নিজে যা বুঝতে তাই করো, কারো কোনো বিধিনিষেধ মানতে না। হ্যাঁ জি, তোমার কি মনে হয় আজ আমি জীবনের যে জায়গায় এসে দাঁড়িয়েছি তা আমার জিদেরই ফল? বলো, তোমার কি সেই রকমই মনে হয়? হ্যাঁ স্নেহা, আমার সেরকমই মনে হতো, কিন্তু এখন হয় না। কেন মনে হয় না? হয়তো এখন আমি জানি জিদ নয়, তোমার ভেতরে জন্ম নেওয়া অন্য একটা শক্তি তোমাকে দিয়ে সমস্ত কিছু করিয়েছে। অন্য এক শক্তি? সেই শক্তিটা কি বলে তোমার মনে হয়? দোহাই, চুপ করে থেকো না। কি জানো তুমি? আমি জানি তুমি তোমার মোবাইলটা কি বন্ধ? তোমার বাড়ি থেকে সাবি। হ্যালো, হ্যাঁ বাবু। কি ব্যাপার, তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় না নিশা, এটা ভয় না। তাহলে কি? তুমি বুঝবে না, আমরা ভাই বোনরা কখনো কারো গায়ে কখনো হাত তুলিনি, আর আজ প্রয়োজন পড়েছে তাই তুলেছ। এতে এত অস্থির হওয়ার কি আছে? আছে নিশা, আছে, সেটা তুমি বুঝবে না। আর যদি বুঝতে তাহলে তাহলে আমি কি আতি বলো? বিষয়টা তোমার আমার কাছে এভাবে উপস্থাপন করা উচিত হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সব দোষ তাহলে আমারই হলো, তাই না? এটা দোষ গুণের বিষয় নয় নিশা,
তুমি বুঝতে পারছো না আমার ভেতর কি হচ্ছে। আমি আমার বোনের গায়ে হাত তুলেছি। ভালো, খুব ভালো। তুমি তোমার বোনকে মেরেছো বলে সেই যন্ত্রণায় অস্থির হয়ে আছো, কিন্তু তোমার বোন যে তোমার স্ত্রীকে অপমান করলো তার কিছু না। আশ্চর্য মানুষ তোমরা। তোমার ফুপুকেও দেখলাম, বাবা কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে একটা কথা সত্যি করে বলবে নিশা? কি কথা? সত্যি কি লতা তোমাকে এসব কথা বলেছিল? তার মানে কি আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? তার মানে আমি মিথ্যাবাদী তুমি বলতে চাচ্ছ? না নিশা, না। আমি ঠিক সত্যি ভেবে পাচ্ছি না লতা এমন একটা কথা কেমন করে বলল। ওর সাথে এটা ঠিক যায় না। ও, তোমার বোনের সাথে যায় না, কিন্তু তোমার স্ত্রীর সাথে মিথ্যাচার খুব যায়, তাই না? তুমি আসলে আমার সব কথায় আতিক, এটা আমি কি শুনলাম? এই কালচার তুমি কোত্থেকে শিখলে? তোমার একটা বারও মনে হয়নি আমার কথা? একবারও তোমার মনে হয়নি যে আমি এখনো জীবিত আছি, আমি এই বাড়িতে আছি? একবারও মনে হয়নি তোমার? লতা যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তুমি আমাকে বলতে, আমি লতার বিচার করতাম। আপনিও তো কোনো বিচারই করেন না ভাইয়া। Shut up! Just shut up. তুমি আমার ভাই, আমার ভাই হয়ে তুমি নিশা, তুমি ঠিকই বলেছ। আমি আমার বোনদের কোনো শাসন করি না। ইনফ্যাক্ট আমি আমার ভাই বোন কাউকে কোনো শাসন করি না। কারণ কি জানো? কারণ আমি তাদেরকে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ, তুমি হয়তো বলবে অধিক ভালোবাসা মানুষকে নষ্ট করে দেয়, কিন্তু নিশা, এতটুকু নষ্ট আমি আমার ভাই বোনদেরকে না করে পারি না। নষ্ট আমি তোমাদেরকেও করেছি। তুমি, বন্যা, যারা এই বাড়ির বউ, কেউ কখনো বলতে পারবে না আমার নিজের বোনদের চেয়ে আমি তোমাদেরকে কখনো আলাদা চোখে দেখেছি। আমি তোমাদের কাছে হাত জোড় করছি। তোমরা যারা আমার ভাই বোন, তোমরা একে অপরের দিকে কখনো আঙ্গুল তুলো না। সেই আঙ্গুলটা আমার এখানে এসে পিঠে। প্লিজ।
ক্ষমা করো, পুরো ব্যর্থতাটা আমার। আমি পারিনি তোমাদেরকে সঠিক পথে দাঁড় করাতে। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু বলিনি বা করিনি যে সেজন্য। আমি আমি জানি তুমি কতটুকু বলতে পারো, আমি তো সেটা জানি। আমি এখানে আর থাকবো না ভাইয়া। থাকবে না মানে? না ভাইয়া, এরপর আর থাকা যায় না। আমাকে ছেড়ে চলে যাবে? আমি যে পারবো না ভাইয়া। সত্যি পারবে না? বেশ, তুমি যদি সত্যি সত্যি চলে যেতে চাও, আমার তাহলে কিছু বলার নেই। তোমার সুখের জন্য তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। শুধু যাওয়ার আগে আমার কটা কথা শুনে যাও। লতা, আজকের ঘটনার পর তুমি বুঝতে পারছো আমি কোন শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে আছি। এতদিন আমি যাদেরকে আমার শক্তি হিসেবে জানতাম, আজকে সেই সমস্ত কিছু মিথ্যা হয়ে যাচ্ছে। আমার ভাই বোনেরা লতা, তুমি হয়তোবা জানো না, এই সংসারটা ভেঙে যাচ্ছে। বড় আপি এখান থেকে চলে যেতে চাচ্ছে আতিক। আর কথা কোন এক সর্বনাশের টানে ভেসে যেতে চাচ্ছে। কিন্তু আমি কাউকে ফেরাতে পারছি না লতা, কাউকে ফেরাতে পারছি না। আমি এখন কোথায় দাঁড়াবো তুমি বলতে পারো? একা একা তো আমি কোনো পথ পাচ্ছি না লতা। আর এর মাঝে তুমি এখান থেকে চলে যেতে চাচ্ছ। যাও, কিন্তু একটা কথা কি জানো লতা, আমার সব সময় বিশ্বাস ছিল যা কিছু ঘটুক অন্তত তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার শক্তি হয়ে থাকবে তুমি।
কেন মানুষটা আমার সাথে এমন করলো? এত কথা বললো, এত কথা বললো, অথচ শেষটায় কেন এমন হলো? কেন? সব তোমার জন্য গোধূলি। মিথ্যে একটা অভিমান তোমার ভেতরে তুমি ফুলিয়ে ফাঁপিয়ে সবকিছু জটিল করে ফেললে। অভিমান? কোনটাকে অভিমান বলছো তুমি? এটা কোনো অভিমান না, এটা একটা, বলো এটা কি? কেন গোধূলি, কেন? লোকটা তো তোমাকে সত্যি ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসে। ভুলটা তো আমি এখানেই করেছিলাম। তার কথার মায়াকে ভেবেছিলাম ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, লোকটা তার কথার মায়ায় তোমাকে ভুলিয়েছিল, কিন্তু তুমি তুমি তো তাকে ভালোবেসেছিলে। আমি আমি কেন তাকে ভালোবাসতে যাব? ভালো না বাসলে তার ডাকে তাহলে কেন সাড়া দিয়েছিলে? বলো গোধূলি, কেন তার ডাকে সাড়া দিয়েছিলে? এই প্রশ্ন তুমি আমাকে করছো? আমাকে? হ্যাঁ, তোমাকে। লজ্জা করছে না তোমার? তুমি তো আমাকে নাচিয়েছিলে। আমি তোমাকে নাচিয়েছিলাম, তাই না গোধূলি? তাহলে বলো তো, আমাকে নাচায় কে? এই গভীর রাত সবাই শান্তিতে ঘুমিয়ে আছে, তাহলে আমাকে কেন এখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কে দাঁড় করায় আমার? গোধূলি, গাছের পাতার কি সাধ্য যে সে নাচে, যদি না বাতাস তাকে নাচায়? যাকে তুমি ভালোবাসো না, যার প্রতি তোমার এত রাগ, এত অভিমান, যাকে তুমি প্রত্যাখ্যান করেছো, কেন তাহলে তার কথা ভেবে ভেবে তুমি আমাকে অস্থির করছো? তোমার দ্বিধা দ্বন্দ্ব আমাকে যে টুকরো টুকরো করে, এটা তুমি বুঝতে পারছো না? পারি, কিন্তু কি করব আমি? আমি বিষয়টা থেকে যতই নিজেকে ছাড়িয়ে নিতে চাই, ততই সবাই আমাকে জড়িয়ে ফেলে। কি করব আমি? যা করার তা তোমাকেই করতে হবে গোধূলি। আমি তো করেছি, সব কিছু চুকিয়ে বুকিয়ে দিয়েছি। সত্যি কি দিয়েছ? হ্যাঁ দিয়েছি। তাহলে এত রাতে এই যে তোমার আমার এত কথা বলা কেন? মনের ভেতরে তুমি এখনো আশা করো সব যদি ঠিক হয়ে যেত। অসম্ভব। এটাই সম্ভব, আর এতে দোষের কিছু নেই। এখনো সময় আছে গোধূলি। না না, তুমি আমাকে আবার নতুন করে নাচানোর চেষ্টা করো না। ঠিক আছে, নাচাবো না। তাহলে তুমিও আমাকে আর নাচিও না গোধূলি। না, আমি তোমাকে আর নাচাবো না। যাও তুমি এখান থেকে, বিষয়টা এখানেই শেষ হয়ে যাক। হ্যাঁ, শেষ হোক, তবে হবে না গোধূলি, হবে না, নিশ্চয়ই হবে না গোধূলি। তোমার সমস্ত মন প্রাণ জুড়ে এই একটিই ভাবনা। আমি আর ভাববো না, তুমি যাও। কখনো ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে। আমার নিজের ভাই বোনেরা আমার সাথে অচেনা মানুষের মতো আচরণ করবে। আমি এখন কি করব বলতো ফুপু? আমি এদেরকে কি করে বোঝাবো? কিছু একটা তো অবশ্যই করতে হবে, আর সেটা তোকেই করতে হবে। কিছুতে এসব হতে দেওয়া যাবে না। কি করবো তুমি বলো? সেটাও কি আমাকে বলে দিতে হবে?
আগে তো কখনো বলতে হয়নি। আগে হয়নি, কিন্তু আজ আজ আমি আর থাকতে পারছি না। কি করে পারবি? তোর নিজের ভেতরেই যে অস্থির হয়ে আছে সব। সব কিছুর জন্য তোমার নিজেকে আগে স্থির করতে হবে আসিফ। আমি তো ঠিকই আছি। ঠিক যদি থাকতে তাহলে কেন আজকে অন্যের মোবাইলে ফোন করে তোমাকে বাড়িতে ডাকতে হলো? এসব কি তোমার অভ্যাসের সাথে যায় আসিফ? ওই একটা বিষয় তোমাকে এলোমেলো করে দিচ্ছে আসিফ। আমাদের এত বড় পরিবারের সব তোমার হাতে আসিফ, আর তুমি যদি এরকম হয়ে যাও তাহলে। ফুপু, আমি ঠিক আছি। আমি বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ের কাজটা সেরে ফেলি। দেখবে সব কিছু খুব ভালো হয়ে যাবে। বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমি একদম ভাবছি না আসিফ। আমার ভাবনা শুধু কথাকে নিয়ে। বুঝতে কি পারছো কতটা সর্বনাশের দিকে পা বাড়াচ্ছো? সব বুঝেও কি তুমি কোনো পদক্ষেপ নিয়েছো আসিফ? এরপরও বলবে তুমি স্থির আছো? যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলো শেষ করো আসিফ। কথাটাও তোমারটাও। কথার বিষয়টা কেমন করে ভুলে গেলাম আমি? এসব কি হচ্ছে আমার? কি হচ্ছে?